সবাইকে স্বাগত জানাচ্ছি আরআইএল অ্যাঙ্গেল চ্যানেল স্কয়ার বার নিবেদিত দেশ সম্প্রতিকে। আমি সোনিয়া হক আপনাদের সাথে আছি। দর্শক, আজকে আলোচনার বিষয় রেখেছি দিল্লিতে অনাকাঙ্ক্ষিত ঘটনা ও প্রশ্ন, এবং এই বিষয়টি নিয়ে আলোচনা করতে আজকে আমার সাথে স্টুডিওতে যুক্ত হয়েছেন মুজিবুর রহমান মঞ্জু, চেয়ারম্যান এবি পার্টি, এবং যুক্ত আছেন নীলোফার চৌধুরী মনি, এমপি, সংসদ সদস্য বিএনপি বিএনপির সংসদ সদস্য নীলোফার চৌধুরী মনি। দুজনকে স্বাগত জানাচ্ছি। এবং যেমনটা বলছিলাম যে দিল্লিতে অনাকাঙ্ক্ষিত ঘটনা, যে ঘটনার কথা আমরা বলতে চাচ্ছি, আমরা জানি যে রোববার দিল্লির বিমানবন্দরে বাংলাদেশের প্রধানমন্ত্রী তথ্য উপদেষ্টা জাহিদুর রহমানের সঙ্গে এক ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, এবং এই ঘটনার পেছনে অন্যতম কারণ হিসেবে অনেকে বলছেন যে তার কূটনৈতিক পাসপোর্ট ব্যবহার না করার বিষয়টি প্রধান, এবং তারা এও যুক্ত করছেন যে এমন এক সময়ে ঘটনা ঘটছে যখন ঢাকা দিল্লি সম্পর্ক নানা টানাপোড়েনের মধ্য দিয়ে যাচ্ছে। আমি এই প্রশ্নটা মুজিবুর রহমান মঞ্জু আপনাকে দিয়েই শুরু করি। কিভাবে দেখছেন এই বিষয়টিকে, এবং বাংলাদেশ ভারত সম্পর্ক বা ঢাকা দিল্লি সম্পর্ক টানাপোড়েনের মধ্যে দিয়ে যাচ্ছে, সম্পর্কটা আসলে কোন দিকে যাচ্ছে? ধন্যবাদ। সম্পর্কটা তো আসলে ভারতই বলেছিল যে নির্বাচিত সরকার আসলে সম্পর্ক ভালো হবে। তারা অন্তর্বর্তীকালীন সরকারের সময় তারা দেখা যাচ্ছে সম্পর্কটা তারা খারাপ করেছে। তারা আমাদের ভিসা বন্ধ করে দিয়েছে, সীমান্তে নানা রকম উত্তেজনা তৈরি করেছে। ফেনীতে আপনার গত বন্যার সময় তারা অযাচিতভাবে, অনাকাঙ্ক্ষিতভাবে সেখানে বাঁধ কেটে দিয়ে পানির একটা কৃত্রিম বন্যা তৈরি করেছে। তো সম্পর্কের যে টানাপোড়েন, পুশিনের একটা হুমকি আমাদের এখানে দিয়ে রেখেছে তারা। এখন আপনি যে বিষয়টাকে স্পেসিফিক করেছেন, ডাক্তার জাহেদের দিল্লি এয়ারপোর্টে তাকে ডিপোর্ট করা বা ঢুকতে না দেয়া, না, আমরা যেটা জানতে পেরেছি যে পরবর্তীতে তাকে অনুরোধ করা হয়েছে, তিনি যেতে সম্মত হন, তিনি যান নাই। এখন সবচেয়ে ইন্টারেস্টিং ঘটনা হচ্ছে এরকম একটা ডেলিগেশন যে ভারতে যাচ্ছে, এটা কিন্তু আগে কেউ জানতো না। মানে আগে আমরা কেউই অবহিত ছিলাম না যে ডাক্তার জাহিদের নেতৃত্বে একটা টিম ইন্ডিয়ান ওশানের উপরে একটা কনফারেন্সে তারা ডেলিগেশন হিসেবে যাচ্ছেন। তো এটা আমরা যখন উনি বাধাগ্রস্ত হলেন, পত্রিকায় নিউজ হলো, তখনই আমরা এটা জানতে পারলাম। তো এখন ওনার সাথে কিন্তু একটা টিম ছিল। যে কথাটা আপনি তুলেছেন যে কূটনৈতিক পাসপোর্টের জন্য ওনাকে আটকানো হয়েছে কিনা, দেখেন, কূটনৈতিক পাসপোর্ট থাকতেও পারে, নাও থাকতে পারে। একজন প্যাসেঞ্জার, ওনার তো এন্ট্রি নেওয়ার সুযোগ আছে। তাইলে কি প্রত্যেক প্যাসেঞ্জারকে আপনি 2 ঘন্টা আটকে রাখবেন? আটকান তো না সেটা। তাহলে ওনার সাথে যারা ছিল তারা তো এন্ট্রি করতে পেরেছে, ওনাকে কেন দেওয়া হয় নাই? কেন? এখানে যে কথাটা উনি নিজে ব্যাখ্যা দিয়েছেন, এখানে তো অ্যাকচুয়ালি ইন্ডিয়ান ব্যাখ্যাটা তো আমরা এখনো পাই নাই। আমরা আশা করেছিলাম যে ইন্ডিয়ান হাই কমিশন বা ইন্ডিয়ান পররাষ্ট্র মন্ত্রণালয় এটার জন্য সরি বলবে, কারণ এটা তো আমাদের দেশের একটা প্রতিনিধি দল গিয়েছে, স্টেট টু বাইলেটারাল একটা কমিউনিকেশন হয়েছে, ইনভাইটেশন এক্সচেঞ্জ হয়েছে। তো এখানে আমরা যেটা দেখেছি যে আমাদের দিল্লি হাই কমিশনার যিনি ছিলেন বাংলাদেশের, উনিও সেখানে উপস্থিত ছিলেন। এখন দুটো জিনিস হতে পারে। একটা হতে পারে যে কোনো না কোনো কারণে ডাক্তার জাহেদকে সেখানে আগে থেকে বার করা ছিল। আমরা যেটা জানি যে বিভিন্ন ব্যক্তির ব্যাপারে আপত্তি দেয়া থাকে সিস্টেমের মধ্যে, তো সেই সিস্টেমটা হয়তো আপডেটেড ছিল না, এটা একটা হতে পারে। 2 নম্বর হচ্ছে সিস্টেম অনেক সময় আগে থেকে ইনফর্ম করলে সিস্টেম আপডেটেড করা থাকে। তো এই সমস্যা যদি হয় তাহলে এটা হতে পারে যে এটা একটা ন্যাচারাল প্রবলেম, হয়তো একটা ডিলে হয়েছে, এটা একটা হতে পারে। আরেকটা হতে পারে যে এটা ইচ্ছাকৃত, যেটা ডাক্তার জাহেদ নিজেও মনে করছেন যে তাকে যেখানে বসানো হয়েছে তার সাথে যে ধরনের বিহেভ করা হয়েছে, যদিও উনি কালকে বলেছেন বা পরশুদিন বলেছেন যে এই আচরণটা অত বেশি খারাপ ছিল না। তো আচরণ যদি অত খারাপ না হয় তাহলে উনি যে ফিরে আসলেন সেটাও তো আবার কন্ট্রাডিক্টরি হয়, তাই না? তো আমার যেটা মনে হচ্ছে অ্যাজ এ হোল আমরা যদি পরিস্থিতি বিশ্লেষণ করি, আমরা অনেকগুলো অভিযোগ পাই অতীতেও যে বাংলাদেশের মানুষকে নানাভাবে হয়রানি করার একটা প্রবণতা দিল্লি এয়ারপোর্টে আছে। এর আগে একবার আপনার মনে থাকার কথা, বিশ্বকাপ ক্রিকেট সম্ভবত কভার করার জন্য আমাদের সাংবাদিকেরা গিয়েছিলেন, তাদেরকে যথেষ্ট হয়রানি করা হয়েছে। ইভেন হোটেলে থাকতে পর্যন্ত দেওয়া হয় নাই, তারা হোটেলের লবিতে, এয়ারপোর্টের লবিতে রাত কাটিয়েছেন। এই ধরনের ঘটনা ঘটেছে। সেদিন আমি দেখলাম অন্তর্বর্তীকালীন সরকারের একজন
প্রধান উপদেষ্টার যিনি সহকারী ছিলেন উনি ওনার ফেসবুক পোস্টে লিখেছেন যে ওনাকেও একবার এভাবে হয়রানি করা হয়েছে। আমার নিজেরও একটা তিক্ত অভিজ্ঞতা আছে, এটা আমি শেয়ার করেছি ইতিমধ্যে বিভিন্ন জায়গায়। সেটা হচ্ছে আমি একবার ট্রানজিট করেছিলাম, মানে সম্ভবত টার্কি যাচ্ছিলাম, টিকিট পাচ্ছিলাম না, এয়ার ইন্ডিয়া টিকিটে গিয়েছিলাম। তো 3 বা 4 ঘন্টা দিল্লি এয়ারপোর্টে থাকতে হয়েছিল। তো থাকার পরে আমি চিন্তা করলাম এই সময়টা কিভাবে কাটানো যায়, একটু ইন্টারনেট ফ্যাসিলিটি পেলে কমিউনিকেশন করা যায়, লেখালেখি করা যায় বা ইন্টারনেট দেখা যায়। তো আমি দেখলাম যে সেখানে ইন্টারন্যাশনাল প্যাসেঞ্জারদের তো এক ধরনের অপশন থাকে যে মানে আপনার ওয়াইফাই, ফ্রি ওয়াইফাই। তো বাংলাদেশ পাসপোর্টের নাম্বার এন্ট্রি দেওয়ার সাথে সাথে দেখা যাচ্ছে ফ্রি ওয়াইফাই ডিনাই করতেছে। তো আশেপাশে অন্যান্য দেশের যারা প্যাসেঞ্জার ছিল ওরা দেখলাম যে ইজিলি ওয়াইফাই অ্যাক্সেস নিয়েছে। তা আমি এয়ারপোর্টের যারা ওখানে ছিলেন তাদেরকে বললাম যে ভাই আমার ইয়াটা নেটটা একটু এন্ট্রি পাচ্ছে না, একটু দিয়ে দেন। তো তারা বললো যে সরি। কেন? বললো যে বাংলাদেশি ন্যাশনালদেরকে এখানে ব্লক করা আছে। তো আমি তো খুব অবাক হলাম, আমি বললাম কেন ব্লক করা, কেন, রিজনটা কি? তো বললো যে এটা আমাদের সিকিউরিটি রিজন। এটা যখন সবচাইতে ঘনিষ্ঠ বন্ধু রাষ্ট্র ছিল যখন ভারত, তখনকারই কথা বলছেন, তখনকার কথা, দিল্লি এয়ারপোর্টে। তো আমার তখন এত নিজেকে ছোট লাগলো, অপমান লাগলো যে এতগুলো মানুষের মধ্যে আমার কাছে মনে হচ্ছে আমি কি সিকিউরিটি থ্রেট, মানে আমি কি এত খারাপ মানুষ, এবং কেন আমি খারাপ মানুষ, আমি একজন বাংলাদেশি। এই যে আমার জাতীয়তা বোধে আঘাতটা লেগেছে, বিশ্বাস করেন আমি আর মানে মুভ করতে পারিনি। আমার একদম মনে হয়েছে যে এত অপমান, এত নিজেকে ছোট আর কখনো মনে হয় না। তো এইটা আমি যদি অ্যাজ এ হোল দেখি যে বাংলাদেশের সাধারণ মানুষের সাথে তো আপনি এক ধরনের হীনমন্য আচরণ করা হয়। বাংলাদেশের একজন প্রতিমন্ত্রী মর্যাদার মানুষ যিনি একটা গণতান্ত্রিক সরকারের প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন। তো আজকে আমি আরও কিছু মানে ঘাটাঘাটি করে আমি যেটা দেখলাম যে কথাটা কিছুটা অনানুষ্ঠানিকভাবে আলোচনা এসেছে, সেটা হচ্ছে ডাক্তার জাহেদ কিন্তু নিজে কিন্তু একজন অ্যাক্টিভিস্ট এবং উনি কিন্তু বলা যায় যে অনলাইনে উনি যথেষ্ট মানে অ্যাক্টিভিস্ট ছিলেন সোশ্যাল মিডিয়াতে। তো সেখানে ওনার হয়তো ভারতের বিরুদ্ধে ওনার অনেকগুলো কন্টেন্ট ছিল, ভারতের ব্যাপারে নেগেটিভ অবজারভেশন দিয়ে। এবং ওনার একটা আপনার ইউটিউব চ্যানেল আছে জাহেদ টেক নামে, সেটা নাকি ভারতে ব্লক করা আছে, ভারতে সেটা দেখা যায় না। এখন তাহলে আমরা কি দেখলাম, একটা হতে পারে ডাক্তার জাহেদকে সেখানে ব্লক করা ছিল। তো এটা কিন্তু আমাদের, কারণ আমাদের যখন একটা গভর্নমেন্ট ডেলিগেশন যায় তখন কিন্তু সেখানে অনেক ধরনের গোয়েন্দা তৎপরতা, সিকিউরিটি এক্সচেঞ্জ বিভিন্ন থাকে। যদি এটা থাকে তাহলে এটা তদন্ত করা দরকার যে আমাদের যারা ইমিগ্রেশন বা বাইলেটারাল যারা সিকিউরিটির দায়িত্বে ছিলেন মন্ত্রণালয় এবং ওখানে বাংলাদেশ হাই কমিশনের কি দায়িত্ব ছিল, বাংলাদেশ হাই কমিশনার এখানে কোনো নেগলিজেন্স বা ওনাদের কোনো ধরনের ফ্রি ধারণা ছিল কিনা, এই বিষয়টা ওনারা ইনফর্ম ছিলেন কিনা, বা ওনারা হয়তো এই ব্যাপারে বেখেয়াল ছিলেন কিনা, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে ডাক্তার জাহেদ এটা জানতেন কিনা যে ওনার ব্যাপারে এই ধরনের বার করা আছে। যদি বার করা আছে উনি জানতেন তাহলে তো নিশ্চয়ই, আমি সেদিন দেখলাম সংসদে একজন সংসদ সদস্য কথাও তুলেছেন যে ডাক্তার জাহেদ তো ওশানের উপরে কোনো এক্সপার্টাইজ আছে ওনার বিষয়টা এমন না। তাহলে এরকম একটা ডেলিগেশনে ওনাকে কেন হেড করা হলো? বিং ওনার ব্যাপারে আপনার এক ধরনের রিজার্ভেশন আছে ইন্ডিয়ান গভর্নমেন্টে যদি এটা থেকে থাকে। সর্বোপরি আমি যেটা মনে করি এটা ইন্ডিয়া বাংলাদেশের যে সম্পর্কের জায়গাটা, সম্পর্কের ব্যাপারটাতে আসবো মঞ্জু ভাই আমি, কারণ সম্পর্কটা নিয়ে আসলে অনেক বড় করে আলোচনা করতে চাই। অনেকগুলো চুক্তির ব্যাপার আছে, অনেকগুলো চুক্তির বিষয় আছে, এবং বাংলাদেশ ভারতের মধ্যেকার একটা কূটনৈতিক সম্পর্ক, এবং সম্প্রতি বেনজির আটকের মধ্য দিয়ে সেখানে আসলে পলাতক যারা রয়েছে তাদেরকে ফিরিয়ে আনার প্রশ্নটিও কিন্তু উঠে এসেছে। আমরা জানি ভারতে অনেকেই এখন পলাতক অবস্থায় রয়েছে অভিযুক্ত। তো সেক্ষেত্রে এই বিষয়গুলো নিয়ে কথা বলবো মুজিবুর রহমান মঞ্জু। আমি নীলুফার চৌধুরী মনি আপনার কাছে চলে যেতে চাই। আপনি কি শুধুই ঘটনা হিসেবে দেখছেন জাহিদুর রহমানের সাথে এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি? কারণ আমরা জানি যে গতকালও বাংলাদেশের খুব প্রতিষ্ঠিত এবং নামী একটি জুটি বিনোদন অঙ্গনের মোশাররফ করিম এবং তার স্ত্রী, তারাও কিন্তু লাঞ্ছিত হয়েছে কলকাতাতে। এবং আমরা দেখেছি যে জুলাই অভ্যুত্থানের সময় মোশাররফ করিম যথেষ্ট সোচ্চার ছিলেন, রাজপথে ছিলেন। সবকিছু মিলে আসলে কি এগুলো মানে শুধুই ঘটনা, বিক্ষিপ্ত বা বিচ্ছিন্ন কোনো ঘটনা, নাকি ইচ্ছাকৃত এখানে কোনো রাজনীতিকরণ চলছে? আপনার কি মনে হয় নীলুফার চৌধুরী মনি? ধন্যবাদ আপনাকে। যারা দেখছেন আমার শুভেচ্ছা অভিনন্দন, আমার সহ আলোচককে শুভেচ্ছা।
দেখেন ঘটনাটা বেশ ক্রিটিক্যাল, আমি জটিল বলবো এই কারণে যে একজন মানুষ যদি ডিপ্লোমেট পাসপোর্টের অধিকারী হন, পাসপোর্ট উনি নাও করতে পারেন। অতীতে আমরা দেখেছি নাকি মঞ্জু ভাই, অনেকেই করে নাই, যে আবার বদলানো হবে, আবার এই হবে, লাইক আমি করি নাই। তো এটা নাও করতে পারে, কিন্তু কালকে যদি আমার মুমূর্ষু কোনো খবর আসে বা আমার কোনো যেতে হয়, আমি তো আমার যেটা আমার ন্যাশনাল পাসপোর্ট আছে আমি সেটা নিয়েই যাব। তো সেটা আমি মনে করি যে সেটা কোনো দোষের হতে পারে না। এমন যে না কূটনৈতিক পাসপোর্ট আছে আমি জানি না ওনার, যদি থেকে থাকে তাহলে ওটা বাদ দিয়ে সবুজ পাসপোর্ট ব্যবহার করাটা এটা ঠিক হয় না। কিন্তু উনি যদি না করে থাকে তাহলে ওনাকে জবরদস্তি করে বলার কোনো কারণ নাই। আর এটা কম্পালসারি না। আর আরেকটা জিনিস হচ্ছে যে সার্কভুক্ত ডিপ্লোমেটরা সার্কভুক্ত কান্ট্রিগুলোতে ফ্রি ভিসা পেয়ে থাকে 1 বছরের জন্য। আমরা আগে পেয়েছি, আমি এখনো তুলি নাই, এবারও পাবো এখনো। তো সেই ফ্রি ভিসাটা যদি আমার ফ্রি ভিসা থাকে, আমি আবার কেন ভিসা করতে যাব? আমার তো দরকার নাই। আমি যে কোনো সময় যে কোনো মিটিংয়ে বা আমি কোনো ডাক্তার দেখাতে বা আমার অন্য কোনো কাজে আমি যেতে পারি। তো সেইখানে আমি কিন্তু এইখানে জাহিদ সাহেবের 2টা কাজের মধ্যে আমি দোষের কিছু দেখছি না। উনি গিয়েছেন, ওনার সাথে কূটনৈতিক আচরণ করা হয় নাই। উনি যখন গিয়েছেন, আমরা যখন বিদেশে কোনো প্রোগ্রামে যাই আমাদের কাছে পেপারস থাকে, আমরা কিন্তু এয়ারপোর্টে ওটা শো করি, জিজ্ঞেস করা হয়, জিও থাকে। আমাদেরকে জিজ্ঞেস করা হয় যে তুমি কি কারণে আসছো, কতদিন থাকবা। তো তখন আমরা পেপারসটা দেই এবং আমরা বলি যে এই আমার ফিরতি টিকেটের মধ্যে তো থাকেই ফিরতি টিকেট, এই দিন আমরা থাকতে চাই। এই প্রশ্নটা আমার মনে হয় যে আমি বহু দেশে গিয়েছি প্রোগ্রামে, সরকারি এনজিওর বিভিন্ন প্রোগ্রামে, এই প্রশ্নটা কমন। তো জাহিদ সাহেবকেও একই প্রশ্ন করার কথা। যখন জাহিদ সাহেব নিজের পরিচয়টা নিশ্চয় দিয়েছেন যে উনি উপদেষ্টা অফ বাংলাদেশ, তখন তার সাথে আমরা আশা করতে পারি রাষ্ট্র টু রাষ্ট্রের এই আচরণটা, দিল্লি যেমন সিটি অফ ভারত ইন্ডিয়া, ঢাকাও তেমন সিটি অফ বাংলাদেশ। তো সেইখানে একটা সিটির কাছে আরেকটা সিটি, মেন সিটি, আমরা আশা করতেই পারি যে আমরা মানে প্রতিবেশী সুলভ, ফরেন সুলভ, যেভাবে একজন সম্মানী ব্যক্তিকে আরেকটা দেশে সম্মান দেওয়া হয় সেভাবে আমরা আশা করতে পারি, কারণ ভারত আমাদের নিকটতম প্রতিবেশী। এটা যেমন হয়, আবার এটাও হয় যে যদি তাদের, যেহেতু পাসপোর্টটা সাদা ছিল, তাদের মধ্যে এক ধরনের ছিল সাধারণ পাবলিক হিসেবে, কিংবা আগের এমবার্গো ছিল, এমবার্গোটা আগের ছিল, যেটা জাহিদ সাহেবও জানতেন না, যেহেতু এর মধ্যে যান নাই। আবার ওইখানে তো পাসপোর্টটা দিলেই তো ওই সব চলে আসে। তো সেটা আসার পরে ওইখানের অফিসারদের ব্যবহার, যেটা মঞ্জু ভাই বললেন যে প্রথম দিন তো বলেছেন যে ভালোই ব্যবহার, একদম খুব খারাপ করে নাই। তো যদি ওটা না করে থাকে তাহলে তাদের দেশের একজন গোয়েন্দা সংস্থা হিসেবে যেভাবে খোঁজ খবর নেওয়ার কথা, সেটা নিতে গিয়ে 1 ঘন্টা 1.5 ঘন্টা দেরি হতে পারে। একটা এয়ারপোর্ট সব টাইমে ব্যস্ত থাকে। কিন্তু এটার সাথে এটাও ঠিক যে শুধুমাত্র যিনি গিয়েছেন উনিই বলতে পারেন যে তার সাথে কি আচরণটা করা হয়েছিল। কারণ সাধারণ নর্মাল আচরণ থাকলে তার তো ফিরে আসার কথা না। আচরণটা নিশ্চয়ই রাষ্ট্র টু রাষ্ট্র যেমন হয়, বা জানার পরেও উনি তো নিশ্চয়ই বলছেন যে আমি একটা কনফারেন্সে আসছি, আমি বাংলাদেশের এই পজিশনে আছি, তারপরে তার সাথে টিম আছে, টিমকে ছেড়ে দিল, তাকে আটকে রাখলো। তো এইটা আমার কাছে একটু দুর্বোধ্য লেগেছে। এবং এটার জন্য আমি যে বলবো যে ভারত ইন্টেনশনালি শুধু এটা করেছে, আমি হয়তো এটাও বলবো না, কারণ আমি একের অধিক দেখলে না আমি এটা বলবো। যেটা মুশাররফ করিম সাহেবের কথা বললেন মঞ্জু ভাই, আমিও দেখেছি সেটা কলকাতায়, এটা কতটুকু কি ডিটেলস এখন আমরা জানি না, ডিটেলসটা জানি না। তো 1টা 2টা ব্যাপারে আমি
তাদের সম্পর্কে ঢালাওভাবে বলতে পারি না, কিন্তু আমি এটা বলতে পারি যে রাষ্ট্র টু রাষ্ট্র এখন পুশব্যাক যেটা হচ্ছে, এই জিনিসগুলো এগুলো ভালো কিছু ঠেকছে না। তবে আবার দুই দেশের মধ্যে আলোচনাও হচ্ছে। ইতিমধ্যে ভারতের নতুন ত্রিবেদী সাহেব নতুন পররাষ্ট্র আপনার কি অ্যাম্বাসেডর এসে তারা বলেছে, যখন আসেন শোনেন, তারা এসে বলেছে, বাই রোডে এসেছেন এবং বলেছেন যে দুই দেশের মধ্যে আমাদের 140 কোটি আর বাংলাদেশের 20 কোটির মতো, আমরা 160 কোটি মানুষ, আমরা এক মনে করি। ও আচ্ছা, আমি এটাকে পজিটিভলি নিলাম। অবশ্যই ধরেন, পজিটিভলি আমি যদি নিলাম, কিন্তু পজিটিভলি তারা নেই, যখন আসে আমি শেষ করি, আমি যদি পজিটিভলি নেই, লাইক আমি যদি সেনজিন কান্ট্রিগুলোর দিকে তাকাই, ইউরোপের ওইখানে 26-28টা দেশের সবার কিন্তু এক পুলিশ বিভিন্ন দেশে যায়, ডাকে বিভিন্ন ভাবে বিভিন্ন কাজে লাগে, বাট বাংলাদেশের জন্য তো এটা হতে পারে না। উনি যেভাবে আসলেন, আমি কি ওইভাবে যেতে পারবো না? এক্স্যাক্টলি, আমি এই জায়গাটাতেই আপনাকে থামিয়ে দিতে চাই নীলোফার চৌধুরী মনি, কারণ তারা আসলে আমরা যে সৌজন্যবোধ দেখাই, বরাবর এর আগে আরো বেশি দেখাইতাম, এখনো যে সৌজন্যবোধ দেখায়, আর আমাদের দেশের ওই স্থানীয় কোনো মানুষ গেলে কেন এই অসৌজন্যতা, একটা বিরতির পর এসে জানবো। দর্শক থাকুন দেশ সাম্প্রতিকের সাথে। বিরতির পর স্বাগত আরেকবার, দেখছেন দেশ সাম্প্রতিক, নিবেদন করছে আড়াইল অ্যাঙ্গেল চ্যানেল স্কয়ারবার। সোনিয়া হক আপনাদের সাথে আছি। দর্শক আলোচনায় আছেন মুজিবুর রহমান মঞ্জু, নীলোফার চৌধুরী মনি, এবং আলোচনা হচ্ছে দিল্লিতে অনাকাঙ্ক্ষিত ঘটনা ও প্রশ্ন, এবং এ বিষয়টি নিয়ে কথা বলছিলাম। আমি ফিরে যেতে চাই মুজিবুর রহমান মঞ্জু আপনার কাছে। সেটি হলো কূটনৈতিক সম্পর্ক, যতদূর আমরা জানি সেটা হয় দেশের সাথে দেশের সম্পর্ক, কিন্তু বিগত বেশ কিছু সময় ধরে, বেশ কিছু বছর ধরে আমরা দেখেছি যে এই কূটনৈতিক সম্পর্কটা আসলে দল টু দল হয়ে গেছে। তো সেই জায়গাটা থেকে কি বাংলাদেশ বের হয়ে আসতে পারবে? আর ভারত কি এই নতুন সরকারের কারণে এক্ষেত্রে একটা হোঁচট খেয়েছে কিনা, আপনার কি মনে হয়? হ্যাঁ, আপনি দল টু দল বলেছেন, তো আসলে দল টু দল না, এটা হচ্ছে দেশ টু দল। মানে ভারত রাষ্ট্র আকারে সে আমাদের এখানকার একটা দলকেই তার বন্ধু হিসেবে গ্রহণ করেছে। কেন এই কথাটা আমরা আগে বলেছি, মানুষ হয়তো কিছুটা কনফিউজ ছিল, এখন তো অত্যন্ত পরিষ্কার। কংগ্রেসের সাথে ছিল আওয়ামী লীগ, হ্যাঁ, কংগ্রেসের সময় তো একই ভাবে তারা আওয়ামী লীগের সাথে করেছে। কংগ্রেসের নীতি এবং বিজেপির নীতির সাথে খুব বেশি পার্থক্য নাই, একই রকম নীতি তারা মানে ডিল করেছে। এখন আমরা এই কথাটা বারবার বলার চেষ্টা করেছি যে ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র এবং অনেক শক্তিশালী প্রতিবেশী রাষ্ট্র। শক্তিশালী এই সেন্সে যে আমাদের সীমান্তটা অনেক বড়, আমাদের মাত্র মানে সীমান্তের বলা যায় যে আপনার 2/3 মোর দেন 2/3 ভারতের সাথে আমাদের সীমান্ত। আচ্ছা, এখন এই সীমান্তের পরিস্থিতিতে ভারতের সাথে আমাদের যে কয়েকটা ডিসপিউট আছে, একটা ডিসপিউট হচ্ছে তাদের সাথে আমাদের অনেকগুলো মানে হচ্ছে একদম মোর দেন 50 আমাদের নদী, মানে অবিভক্ত নদী আছে, মানে আমরা তারা উজানের দেশে আছে, আমরা ভাটির দিকে আছি। তো এবং আন্তর্জাতিক নদী, যেটা একটা আইনের কাঠামোর মধ্য দিয়ে আমরা পানির হিস্সা পাই, এটা আইনের দ্বারা তারা আমাদের সাথে ডিল করবে, কিন্তু এখানে তারা আইন লঙ্ঘন করে, তারা উজানে বাঁধ দিয়েছে যেটা দেয়া যায় না, এবং সেই বাঁধকেও তারা আমাদের এখানে মিসইউজ করে। বর্ষাকালে তারা ছেড়ে দেয় এবং যখন পানির দরকার হয় তখন তারা আমাদেরকে পর্যাপ্ত পানি তারা দেয় না, ফলে আমাদের এখানে মরু আকার ধারণ করে। এটা একটা ভারতের সাথে আমাদের বড় ধরনের, এটা অতীত থেকে হয়ে আসছে। দ্বিতীয় হচ্ছে সীমান্তের আমাদের যেহেতু কাছাকাছি একই ভাষাভাষীর লোক, একই সংস্কৃতির লোক, আমাদের সীমান্ত সংলগ্ন বাণিজ্য, বাজারঘাট বিভিন্ন রকমের এমনও আছে, আপনি বহু জায়গায় দেখবেন যে বাড়ির উঠান পড়েছে ভারতে, রান্নাঘর পড়েছে বাংলাদেশে, এই ধরনেরও সীমান্তের জায়গাটা আছে। যেহেতু অতীতে ইতিহাসে আমরা একসাথে ছিলাম, সেখানে ভারত এক ধরনের বইমাত্র সুলভ কাঁটাতারের বেড়া দেয়া, তারপরে প্রায় সময় আমাদের জনগণের উপর হামলা করা, গরু ছাগল নিয়ে যাওয়া, গুলি করে মানুষ মারা, সীমান্তে এই পর্যন্ত শত শত মানুষকে হত্যা করা হয়েছে, যেটা পৃথিবীর ইতিহাসে বিরল ঘটনা। তৃতীয় হচ্ছে আমাদের পলিটিক্সে ভারতের ইন্টারফারেন্স। এই যে আমাদের এখানে সবসময় তারা আমাদের কে সরকারে থাকবে কে থাকবে না, সাম্প্রদায়িক উস্কানি দেয়া, এই কাজগুলো তারা করার চেষ্টা করে।
এবং এর বাইরে যেটা আছে বাণিজ্যের অসমতা ইত্যাদি অনেকগুলো বিষয় আছে। এখন দেখেন, আমরা বারবার এটা বলার চেষ্টা করি যে ভারত বাংলাদেশকে মুক্তিযুদ্ধের সময় সাহায্য করেছে, এই জন্য আমরা অবশ্যই তাদের কাছে কৃতজ্ঞ। কিন্তু আমরা তো একটা আলাদা রাষ্ট্র। আপনি যখন আমার সাথে ডিল করবেন, আপনি আমার উপকার করেছেন, তাহলে আপনি শুধু আমার প্রতি আরো বেশি মমত্ববোধ থাকবে আপনি আমার প্রতি, তাই না? আপনি আমার প্রতি আরো বেশি সিম্পাথাইজ থাকবেন, আপনি আমার প্রতি আরো বেশি ভাই ভাই সম্পর্ক থাকবেন। কিন্তু তার মানে যদি আপনি আমাকে মুক্তিযুদ্ধের সময় সাহায্য করেছেন, এই জন্য আপনি প্রভু আমি ভৃত্য, আপনি বড় ভাই আমি ছোট ভাই, আপনি দাদা আমি আপনার অধীনস্থ, এই ধরনের আচরণ তো রাষ্ট্র টু রাষ্ট্র হতে পারে না। আমরা এই কথাটা ওনাদেরকে বারবার বোঝানোর জন্য চেষ্টা করি যে প্রতিবেশী সুলভ বন্ধুত্ব সুলভ সম্পর্কটা থাকবে, কিন্তু তারা এক ধরনের দাদা ভাই দাদা সম্পর্ক এবং মানে এক ধরনের প্রভাব বিস্তার করার সম্পর্কটা তারা করার চেষ্টা করে। দাদা সম্পর্ক থাকলেও তো এক ধরনের আবদার থাকে, সেটা তো আবদার থাকে। যাই হোক, এখন কথা হচ্ছে অত্যন্ত পরিষ্কার, আপনি যে প্রসঙ্গটা তুলেছেন খুবই খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে দেখেন, তারা বলছে অবৈধ অভিবাসীদেরকে তারা ফেরত দিচ্ছে। তো এই যে আওয়ামী লীগের এত পালিয়ে যাওয়া অবৈধ অভিবাসী আছে, তাদেরকে কেন ফেরত দিচ্ছে না? কেন দিচ্ছে না বলেন? শেখ হাসিনাকে তারা কি আদর যত্ন করে রেখেছে। এই যে আমাদের দেশ থেকে চোর খুনি গণহত্যাকারী যারা পালিয়ে গেছে সেখানে ভারতে আছে, তাদের একজনকেও ঢুকার সময় ভারতকে আটকেছে, দুটা কিল থাপ্পড় দিয়েছে। আর এমনি তো আমার প্রতিদিন আমার সীমান্তে গুলি করে মারছে। একটা আওয়ামী লীগের নেতা, ছাত্রলীগের সন্ত্রাসী, যুবলীগের সন্ত্রাসী যারা পালিয়ে গেছে, এই ওসমান হাদির খনি যে সেখান দিয়ে ঢুকে গেল, কই তাদেরকে তো ধরলো না তারা। এই বিষয়টাতে আসবো। আচ্ছা, আরেকটা ঘটনা বলি আপনাকে, সেটা হচ্ছে আমাদের এই যে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ সাহেব, উনাকে এখান থেকে গুম করে নিয়ে যাওয়া হয়েছে, সেখানে গিয়ে তাকে জেল দেয়া হয়েছে। তার মামলায় তিনি যখন মুক্ত হয়েছেন, তারপরে তো তিনি বাংলাদেশে আসতে পারেন নাই। কেন? বলছে যে ওনার ট্রাভেল ডকুমেন্ট লাগবে। তো এখন যে আপনি ওখানে শূন্য রেখায় শত শত মানুষকে ভরে রাখছেন, জোর করে ঠেলে আমার এখানে দিতে যাচ্ছেন, এদের ট্রাভেল ডকুমেন্ট কই? তাহলে সালাউদ্দিন আহমেদ সাহেবকে সেখানে আটকে রাখলেন, তখন ট্রাভেল ডকুমেন্ট লাগে নাই। অর্থাৎ এটা পুরোটাই দেখা যাচ্ছে ভারতের এই ওই যে রাজনৈতিক প্রভুত্ব দেখানোর মানসিকতা এবং একটা দলের প্রতি তাদের মানে এক চক্ষু নীতি, এটা যদি ভারত না বদলায়, বাংলাদেশের মানুষের প্রতি, বাংলাদেশের মানুষ তো ভারতকে কখনোই বন্ধু হিসেবে গ্রহণ করতে পারবে না। এই জায়গাটায় আমি মনে করি স্পষ্ট ভারতের নীতি বদলানো উচিত। আসলে বদলাবে কিনা নীলোফার চৌধুরী মৌনি, এই যদি তিক্ততা বাড়তেই থাকে ক্রমশই, এবং আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন দিক থেকে ভারতই আসলে তাদের যে সম্পর্কের যে জায়গাটা, সেই জায়গাটাকে সংকুচিত করে ফেলছে বাংলাদেশের সাথে, এবং এটার কারণ কি সেটা আমাদের কারোরই অজানা নাই। আমরা হয়তো বা স্পষ্টভাবে বা আরো জোরালোভাবে সেটা বলি না। তো সেই ক্ষেত্রে বাংলাদেশের সাথে এখন বর্তমান সরকারের কূটনৈতিক সম্পর্কটা কেমন হবে? আর আমরা যতদূর জানি যে প্রধানমন্ত্রী সামনে চীন সফরে যাচ্ছেন, তারপরে কি হবে? এই বিষয়গুলো নিয়ে নিশ্চয়ই জানার আছে আপনার কাছ থেকে নীলোফার চৌধুরী মনি। কিছুটা শুনি, তারপর আবার বিরতিতে থেকে শুনবো। দেখেন, মাননীয় প্রধানমন্ত্রী প্রথমে মালয়েশিয়া যাবেন, তারপরে চায়না যাবেন, ভারতও যাবেন। আমাদের নেতা, আমাদের প্রথম নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, উনি যে পররাষ্ট্র নীতিটা ফলো করতেন, বলতেন যে সবার সঙ্গে বন্ধুত্ব, কারোর সঙ্গে শত্রুতা না। আমরা গায়ে পড়ে কারোর সাথে শত্রুতা করছি না, বন্ধুত্ব রাখার চেষ্টা করছি। যাকে দিয়ে যেটুকু পূরণ হয় সেটা আমার দেশের মানুষের জন্য, জনগণের জন্য, রাষ্ট্রের মঙ্গলের জন্য, সেটুকু আমরা করতে দ্বিধা করি না। তো সেইখানে তারা যদি কষ্ট পায়, রুষ্ট হয়, আমাদের তো কি করার থাকতে পারে? কারণ তারা তো আমাদেরকে যদি যেটা দরকার, যেটা মঞ্জু ভাই বললেন এতক্ষণ, পানি, ন্যায্য হিস্সাটা, ধরেন ৭২-এ ৭ দিনের কথা বলা হয়েছিল ফারাক্কা অন টেস্ট, তো ৭ দিন কিন্তু ৫৫ বছর ৫৪ বছরে শেষ হয় নাই। এখন তারা যদি আমাদের প্রতি রুষ্ট থাকে, আমরা কি করতে পারি? আমরা চেষ্টা করতে পারি। তারা বলেছিল যে গণতান্ত্রিক সরকার আসলে তারা বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবে। আমরা কিচ্ছু বলিনি, আমরা কৃতজ্ঞতা স্বীকার করেছি আপনাদের টকশোর মাধ্যমে। তারা যখন তেলের ক্রাইসিসের সময় কিছুটা তেল আমাদের দিল, আমরা স্বীকার করেছি। তারা আমাদের বললেন যে ভিসা আবার আগের জায়গায় ফেরত আসবে, ব্যবসা বাণিজ্য, আমরা কিন্তু খুশি হয়েছি যে আসলে প্রতিবেশীর কাছ থেকে জিনিসটা নিলে যতটা কম দাম পড়বে, অন্য খান থেকে আনলে আমাদের অনেক দাম পড়বে, তাদেরও লাভ আমাদেরও লাভ। তো আমরা ওই হিসাবটা করেছি। কিন্তু এখন তারা যে এই যে পুশটা করছে, আমার কথা হচ্ছে যে
ওনাদের রাষ্ট্রদূত যদি বলে থাকেন যে আমরা এক দেশের মতোই মনে করি, এক দেশের মতো মনে করলে তাহলে ওই দেশে যে বাঙালি ভাইরা এরা কিন্তু 47-এর সময় হ্যাঁ। অনেকেই 47-এ যখন দেশ বিভাগ হয়েছে দেশভাগের সময় গেছে। আমরা কি করি, আমরা যখন ঘরে 5-7টা ভাই বোন থাকি আমরা কিন্তু অনেকেই আমাদের কেউ ব্যবসা করতে গিয়ে অন্য জেলা পছন্দ হলে ভালো লাগলে বিয়ে করলে ওই জেলায় কিন্তু স্থিত হয়ে যায়। আমরা যারা মঞ্জু ভাই আমরা যারা ঢাকায় অবস্থান করছি, আমাদের তো ঢাকায় অবস্থান করার কথা ছিল না, আমাদের কিন্তু একটা জেলা আছে, শ্বশুর বাড়ি আছে, বাবার বাড়ি আছে। আমরা কেন এখানে আমাদের ভালো লাগে সেটা না, আমাদের সবকিছু জীবিকা, আমাদের রাজনীতি, আমাদের থাকা, এগুলোর সঙ্গে কিন্তু একটা আমরা অভ্যস্ততায় হয়ে গিয়েছি। ঠিক তেমনই 47-এ যারা অভ্যস্ত হয়ে গিয়েছিল ওইখানে কোন স্টেটে থেকে, তারা কিন্তু ওইখানেই থেকে গেছে। নীলুফার চৌধুরী মনি, আমি জন্মগত, আমি এই লাইনটা শেষ করি, জন্মগত ওইখানে যাদের জন্ম হয়েছে তারা কেন আসবে? আপনার জন্মগত নাগরিক বলতে একটা, তারা তো ভারতীয়, পিওর ভারতীয়। একটা বিরতির পরে আসি, একটা বিরতির পরে এসে নিশ্চয়ই অনেকগুলো প্রশ্নের উত্তর জেনে নেব। দর্শক থাকুন সাথে, ফিরছি দেশান্ত থেকে। বিরতির পর স্বাগত আরেকবার, দেখছেন আড়াইল অ্যাঙ্গেল চ্যানেল স্কয়ার বা নিবেদিত দেশ সাম্প্রতিক। সোনিয়া হক আপনাদের সাথে আছি। দিল্লিতে অনাকাঙ্ক্ষিত ঘটনা এবং নানা জনের নানা প্রশ্ন, এ বিষয়গুলো নিয়েই আমরা কথা বলছিলাম। আমি নীলুফার চৌধুরী মনি বিরতিতে যাবার আগে আপনার সাথে আলোচনাতে ছিলাম এবং আবারও ফিরতে চাই আপনার কাছে আলোচনাতে। ভারতের সাথে আমাদের একটি বন্দি বিনিময় চুক্তি আছে এবং সাম্প্রতিককালে বেনজির আটকের মাধ্যমে দুবাইতে তাকে আটক করা হয়েছে, বেনজির আহমেদকে। সেই আটকের মাধ্যমে এই পলাতক আসামিদেরকে ফিরিয়ে আনার প্রসঙ্গটি আবারও কিন্তু আলোচনায় এসেছে। ভারতে বন্দি বিনিময় চুক্তি আছে বাংলাদেশের সাথে, সেক্ষেত্রে এই চুক্তিটিকে আমরা কাজে লাগাতে পারবো কিনা? কারণ গণহত্যায় অংশ নেওয়া অনেকেই বা নির্দেশদাতা অনেকেই ভারতে এখন পলাতক অবস্থায় আছে। দেখেন, পলাতক অবস্থায় তো ভারত ধরে দিবে কিনা আমরা জানি না, কিন্তু বন্দি যাদের করা হয়েছে, লাইক আপনার ওসমান হাদির যে হত্যাকাণ্ডের যে খুনিরা, তাদেরকে এবং আরো যারা যারা অ্যারেস্টেড তাদের ব্যাপারে কথা বলতে চাই। তাদেরকে তো বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী ফেরত দিতে বাধ্য ভারত, চুক্তি যদি ফলপ্রসূ হয়। আর ফলপ্রসূ যদি না হয়, ভারত বড় রাষ্ট্র ভাবতে পারে আমি দিলাম না, কথা বলছি তো, লিখিত দিছি তো কি হয়েছে। তো তাহলে আন্তর্জাতিক আদালত আছে বা কিছু আছে, এরকম চেষ্টা করতে হবে। এই সরকার, আমাদের সরকার তো বলেছে যে আমরা আনার চেষ্টা করছি এবং আমরা আনতে পারবো। তো এখন আমরা দেখি, আমরা অপেক্ষা করি চেষ্টা কতটা অব্যাহত থাকে এবং চেষ্টার ফলটা কি হয় আমরা দেখতে চাই, এটুকুই বলতে চাই। এটা হচ্ছে বন্দি বিনিময় চুক্তি নিয়ে আপনি বলতে চান। ভারতের সাথে বেশ কিছু চুক্তি, যেমন পানি চুক্তি কিংবা তিস্তা চুক্তি, তিস্তার পানি বন্টনের যে বিষয়টি রয়েছে, এই বিষয়গুলো রয়েছে। অনেকেই বলছেন যে ভারত, মানে এই যে প্রধানমন্ত্রী চীন সফরে যাবেন বা মালয়েশিয়া সফরে যাবেন, এটি ভারতকে অনেক ভাবিয়ে তুলেছে এবং এই চুক্তিগুলো নবায়ন বা বাস্তবায়নের আগে ভারত ইচ্ছাকৃতভাবে এক ধরনের তিক্ততা তৈরি করার চেষ্টা করছে, যাতে করে বাংলাদেশের সাথে এই চুক্তিগুলো তাদেরকে আবার নবায়ন করতে না হয় কিংবা চুক্তিগুলো সম্পর্কে আলোচনাতে আমরা যেতে একটু বিব্রত হই বা ইতস্তত বোধ করি। আপনার কি মনে হয়? দেখেন, এটা যদি করে, এখন তো একটা মানুষকে কিছু সময়ের জন্য বোকা বানানো যায়, চিরজীবনের জন্য তো আর বোকা বানানো যায় না। আর যেটা আমি আপনি সবাই সাফারের মধ্যে দিয়ে যে ঘটনাগুলো, লাইক আমি যদি পানির কথা বলি, তারা বলে এখন যে আমাদেরই তো পানি নাই, আমরা কোথা থেকে দিব? তাদের পানি নাই, আচ্ছা ঠিক আছে, তারা যদি প্রতিটা আপনার স্টেটে যদি তারা যদি বাদ দিয়ে পানিটা নিয়ে যায় পাইপলাইনের মাধ্যমে, তাহলে এই পানি কখনো দৃশ্যময় হবে না। তো এটার জন্য তো তাদেরকে আসলে একটা জবাবদিহিতা থেকেই যায়, যেহেতু তারা আপনার এখানে ভিকটিমাইজ, আমরা ভিকটিম, তো আমাদের কাছে তো তাদের বলতে হবে সুনির্দিষ্টভাবে, নাম্বার 1। নাম্বার 2, যে তারা আপনার পানি যদি তাদের না থাকে ধরেন, তাহলে বাদ দিবে কেন? বাঁধের তো দরকার পড়ে না। বাঁধ যদি দিবেই তারা, তাহলে বর্ষা মৌসুমে বাঁধটা খুলে দিয়ে আমাদের মেরে ফেলবে কেন? আমাদের যে এই যে কৃত্রিম যে বাঁধ নিয়ে যে বন্যাটা, এই কখনোই কোনোদিনই আপনার কুমিল্লা, নোয়াখালী, এই জায়গাগুলো, চট্টগ্রামে বন্যাটা এইভাবে হতো না, আসতো না আগে। তো এই যে এখন যেটা,
এই যে সব সুইচ গেটগুলো খুলে দিয়ে যেভাবে কৃত্রিমভাবে যে একতলা দোতলা পর্যন্ত ডুবে গেছে, যেখানে কোথাও বন্যা নাই, ওই দিকে আমরা গত বছর তো তাই দেখেছি। তো এই যে 2 বছর পর পর আমরা দেখলাম, আমরা সেটা বলবো যে যদি পানি না থাকে তাদের, তাহলে তারা বাচ্চা ভেঙে ফেলুক, বাঁধের তো কোনো দরকার নাই। তো এটার জন্য আলোচনার দরকার। আমরা দেখি যে আমাদের সঙ্গে তারা এইবার নতুন করে কি আলোচনা করে, নইলে তারা কষ্ট পাবে। চীন যখন তিস্তা ব্যারেজ করতে চাইবে তারা কষ্ট পাবে, কিন্তু তারা আমাদের নিজের সবকিছুর আটকে রাখবে, এটা তো হয় না। আপনি নিজেও দিবেন না, আরেকজন দিলেও আপনি করতে দিবেন না, এটা তো হয় না। সেটার জন্য আমার মনে হয় সময় এখন এসেছে একটা সুরাহা হওয়ার, যে সুরাহাটা বিএনপি সরকার, আমি আবারও বলছি জনগণের সরকার। কাউকে ক্ষতি করে বিএনপি দেশের লাভ হোক এটা আমরা চাই না, কিন্তু তার মানে এই না যে আমাদের সম্পূর্ণ ক্ষতি করে অন্যরা পার পেয়ে যাবে, এটাও আমরা চাই না। আমাদের যেটুকু আমাদের জিনিস কম নিয়েই আমরা থাকতে চাই, তুষ্ট থাকতে চাই, কিন্তু আমাদের জিনিসটা, আমাদের ন্যায্যতাটা আমরা ফিরে পেতে চাই। অবশ্যই। অসংখ্য ধন্যবাদ নীলোফার চৌধুরী মনি, মুজিবুর রহমান মঞ্জু। অনেক কোনো মানে অন্য কোনো প্রশ্ন নাই, কিন্তু এই যে যেটা নীলোফার চৌধুরী বললেন যে আপনি নিজেও দিবেন না, আবার অন্য কেউ করে দিলে সেটাও আপনি নিবেন না বা সহ্য করবেন না, বা সেখানেও এক ধরনের এমবার্গো দিয়ে রাখবেন, মানে এটি কেন, এটি ভারতের কাছ থেকে আমাকে সহ্য করতে হবে কেন? দেখেন, আপনি যে প্রশ্নটা তুলেছেন যে চুক্তি মানে না তারা, দেখেন পানি চুক্তিও তারা মানে না। ফারাক্কার ব্যাপারটা এসছে, ফারাক্কাতে তারা নদী শাসন করে পানিটাকে তারা সরিয়ে নিয়ে গেছে, তাদের অনেকগুলো নদীর দিকে পানিকে তারা ডাইভার্ট করে নিয়ে গেছে, ফলে আমার এখানে আমার পদ্মা আজকে শুকিয়ে যাওয়ার অবস্থা। এখন এই যে সে আমার ক্ষতিটা করলো, এখন কিন্তু তারা নিজেরও ক্ষতির মধ্যে পড়েছে। বিহার কিন্তু শুকিয়ে যাচ্ছে, বিহার কিন্তু তারা কিন্তু অঙ্গরাজ্য হিসেবে তারা কিন্তু এক ধরনের মানে ফারাক্কাবাদ ভেঙে ফেলার জন্য তারা কিন্তু এক ধরনের দাবি তুলেছে, সেখানে এক ধরনের বিক্ষোভ, এক ধরনের রাজ্য টু রাজ্যের সাথে সম্পর্কের অবনতির জায়গায় যাচ্ছে। এখন এই যে বন্দি বিনিময় চুক্তির কথা বলছেন, আপনার কি মনে নাই যে অঙ্গরপোতা, দহগ্রাম, ছিটমহল নিয়ে তারা কি করেছে? যুগের পর যুগ আমাদেরকে তারা কি কষ্টের মধ্যে রেখেছিল আমাদের ছিটমহলবাসীকে। এখন আমরা যেটা বারবার বলছিলাম, যেই কথাটা আমাদের ঐতিহাসিকভাবে দ্বন্দ্বটা তৈরি হয়, যে ভারত আমাদেরকে মুক্তিযুদ্ধে সাহায্য করেছে, সেটা পাকিস্তানিদের সাথে আমাদের একটা দ্বন্দ্ব সংঘাত ছিল, পাকিস্তানিরাই এই শোষণটা শুরু করেছিল বলে। এখন অনেকেই আপনি দেখবেন বলার চেষ্টা করে যে ভারত একটা ভালো মানে ইচ্ছা নিয়ে কিন্তু আমাদেরকে সাহায্য করে না, তার এখানে একটা কূটবুদ্ধি, তার একটা খারাপ উদ্দেশ্য ছিল। কিন্তু দেখেন, খারাপ উদ্দেশ্যে সে আমাকে সাহায্য করেছে, আমি মুক্তিযুদ্ধে বিজয় লাভ করেছি, আমরা একটা স্বাধীনতা অর্জন করেছি। স্বাধীনতার পরবর্তী সময়ে আমরা প্রথম ভারতের খারাপ মানে উদ্দেশ্যটা আমাদের সামনে প্রকাশিত হয়েছে কখন? যখন সে এখান থেকে সেনা প্রত্যাহার করছিল না। শেখ মুজিবুর রহমান সাহেব কিন্তু উনি বুঝতে পেরেছেন তখন, এবং উনি এ ব্যাপারে অনড় ছিলেন। এক ধরনের কূটনৈতিক সাফল্য এটা ওনার ছিল যে উনি এখান থেকে ভারতীয় সেনাদেরকে উনি প্রত্যাহার করার জন্য সিরিয়াস লেভেলের উনি ভূমিকা রেখেছেন। এবং ওই সেনারা যখন যাচ্ছিল তখন কিন্তু প্রচুর আমাদের এখানকার সম্পদ লুণ্ঠন করে নিয়ে যাওয়ার অভিযোগ ছিল, যেটার কারণে মেজর জলিলরা প্রতিবাদ করেছিলেন। এবং মেজর জলিল ছিলেন প্রথম রাজবন্দী এই বাংলাদেশের স্বাধীনতার পরে, কারণ উনি এই ভারতীয় চুরি ডাকাতি আধিপত্যবাদের বিরুদ্ধে উনি মানে ভয়েস রেজ করেছিলেন। তাহলে আপনি যদি ধারাবাহিকভাবে দেখেন, এরপর আপনি কি দেখেন, শেখ হাসিনা গতবার কি বলেছে, ভারতকে এত দিয়েছি যে তারা সারা জীবন তারা এই ঋণ মানে এটা পাওয়ার ভুলতে পারবে না। এবং সেটা তো সত্য, আমরা দেখলাম যে শেখ হাসিনার মধ্যে একটা অজনপ্রিয় একটা মানে প্রতীত ফেসিবাদকে ভারত কি নোংরাভাবে নির্লজ্জভাবে তাকে আশ্রয় দিয়েছে, এবং অন্যায়ভাবে একদম মানে কূটনৈতিক সমস্ত শিষ্টাচার লঙ্ঘন করে। তো এখন আমি কথা বলছি, ওকে আপনাদের সাথে আসেন, এত কিছু হয়েছে, এখন কি? এখন আপনারা এই বাংলাদেশের সাথে কি এই ঘৃণা নিয়ে, এই চরম দুর্বিনীত অত্যাচারের চরিত্র নিয়ে কি আপনি প্রতিবেশী হিসেবে থাকতে চান? আপনি যদি বলেন যে তোমার সাথে আমার সম্পর্ক খারাপ থাকবে, মানে ভারতের প্রিয় পাত্র হতে হলে আমাকে জিহুজুরি করতে হবে? জিহুজুরি, এটাই আমার কাছে কথা হচ্ছে যে আপনি আসলে কি বলতে চান। এই যে দেখেন, তারা বলে আমরা একই আকাশ একই বাতাসের নিচে থাকতে চাই, আমাদের এক গঙ্গা, মা ভাই বোন, আমরা স্বামী স্ত্রী, নানা রকমের কথা তারা বলেন। বাস্তবে আমরা যদি দেখি যে আমরা যখন এখন পদ্মা ব্যারেজ করতে চাচ্ছি, আমরা যখন তিস্তার সাথে চায়নাকে দিয়ে এখানে একটা তিস্তা ব্যারেজ আমাদের মতো করে করতে চাচ্ছি, তখন কিন্তু তাদের মানে বুকের মধ্যে কম্পন ধরছে।
এবং আপনি দেখবেন, এটা আমি উচ্চারণ করতে চাই না কারণ এটা স্বাধীনতা সার্বভৌমত্বের ব্যাপার, ভারতের 7টা রাজ্য আমাদের যে চিকেন নেক আছে সেখানে যদি আমরা যদি অসহযোগিতা করি তাহলে কিন্তু তাদের 7টা রাজ্য কিন্তু বিচ্ছিন্ন হয়ে যাবে। তারা আমাদের সাথে যে শত্রুতাগুলো করছে এবং বিভিন্ন সময় আপনি দেখবেন উস্কানি দেয়, চট্টগ্রাম দখল করে নেবে, রংপুর দখল করে নেবে, 2 মিনিটের সময় নানা লাগবে ধরনের কথা বলে। তো আমি আবারও বলছি, এটার সমাধান কি? এটার সমাধান হচ্ছে, আমি বিএনপি সরকারের এখানে সমালোচনা করব যে বিএনপি সরকারকে এটা মনে রাখতে হবে যে আপনি ভারতের সাথে নতজানু হয়ে চললে আপনি কোনো কিছু পাবেন। যেটা জাহেদের ব্যাপারে আমরা দেখলাম, ডাক্তার জাহেদ কিন্তু ভারতে যাওয়ার আগের সপ্তাহে উনি ভারতের প্রসঙ্গে খুব মানে একটা মানে এত উদারভাবে কিছু কথা বলেছেন যেটা নিয়ে সমালোচনা হয়েছে। উনি বলেছেন যে পুশিন নাকি ভারতের ইন্টারনাল বিষয়, এটা নাকি বাংলাদেশকে ক্ষতি করার জন্য তারা করছে না। তাহলে উনি এত সুন্দর কথা বলে ভারতে গিয়ে তো ভারতে অপমান হয়েছেন। সুতরাং আমরা যেটা মনে করি, ভারতের কাছে আপনি নতজানু হয়েও সম্মান পাবেন না। সে যদি আমাকে অসম্মান করতে চায় অসম্মান করুক, কিন্তু আমি আমার গাছ নিয়ে দাঁড়াবো। আমি আবার জাহেদকে এটার জন্য ধন্যবাদও জানাই যে উনি যে 2 ঘন্টা অপেক্ষা করার পরে যখন তাকে ঢুকতে বলেছে তিনি ঢুকেন না, একটা প্রতিবাদ স্বরূপ উনি ফিরে এসেছেন। এটা সারা পৃথিবীতে এটা উদাহরণ হিসেবে থাকবে। কথা পরিষ্কার যে আপনি আমার সাথে, আমি ছোট বড় নাথিং, আমরা 200 বছর ব্রিটিশের সাথে যুদ্ধ করেছি। আমরা পাল বংশ, সেন বংশ, বহু বংশের আধিপত্যকে মানে না মেনে বা অন্যায় আধিপত্যের বিরুদ্ধে দাঁড়িয়ে এই বাংলাদেশে মানুষ যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী সংগ্রাম করেছে। সুতরাং আমাদের আত্মসম্মান, আমাদের অস্তিত্ব এখানে প্রাধান্য পাবে। সেটাকে ধারণ করতে হবে, সেই ইতিহাসকে সামনে রাখতে হবে। বিএনপিকে বলবো যে জনগণকে ঐক্যবদ্ধ করেন। অসংখ্য ধন্যবাদ মুজিবুর রহমান মঞ্জু এবং নীলোফার চৌধুরী মনি, দুইজনকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করতে চাই দেশ সাম্প্রতিক। ধন্যবাদ সবাইকে।